সবাইকে ওয়েলকাম আমাদের আজকের সেশনে। আমরা অ্যাডভান্স এক্সেল নিয়ে কথা বলছিলাম এবং আজকের এই ভিডিওটাতে আমরা অ্যাডভান্স এক্সেলে অত্যন্ত প্রয়োজনীয় ছোট ছোট বেশ কিছু ফাংশন সম্পর্কে আলাপ করব। বেসিক্যালি আমাদের টপিকটা হচ্ছে কম্বাইনিং টেক্সট, এক্সট্রাক্টিং টেক্সট, এছাড়া কিছু ডেট ফাংশন নিয়ে আমরা কাজ করব। সো অনেকগুলো ফাংশন, বাট আমি যখন এক্সেলে রেগুলার বেসিসে কাজ করব এই ফাংশনগুলো আমাকে বিভিন্নভাবে হেল্প করবে। আচ্ছা, তবে প্রথমে যে কাজটা করব, কম্বাইনিং টেক্সট, আমি দুই বা ততোধিক বা এর থেকেও বেশি টেক্সটকে একসাথে কম্বাইন করব, অ্যাড করব। আমরা ডেটাবেসটা খেয়াল করি, দেখুন বি এবং সি কলামে কিছু পার্সনের ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আলাদাভাবে আছে, ঠিক আছে? আমরা চাচ্ছি আলটিমেটলি এদের পুরো নামটা একসাথে একটা সেলে নিতে, মানে দুইটা কলামে থাকা ডিফারেন্ট ভ্যালুগুলোকে একসাথে একটা সেলে নিতে। ওকে, তো এইটার জন্য আমাদের এক্সেলে একটা ফাংশন আছে। ডেটা ভিন্ন ভিন্ন সেলের ডেটা যদি আমি কম্বাইন করতে চাই, একসাথে করতে চাই, তার যে ফাংশনটার নাম হচ্ছে কনক্যাটিনেট। কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে মাল্টিপল সেলের ভ্যালুগুলোকে একসাথে অ্যাড করা যায়। অ্যাড বলতে একই সেলে একসাথে স্টোর করা যায়, আনা যায় আর কি। তো আমি সূত্রটা লিখি, ইকুয়াল টু কনক্যাটিনেট। একটু কঠিন বানান, বাট এক্সেলে কিন্তু আমাদেরকে হেল্প করবে। তো আমি যখনই লিখবো কন, দেখুন কনক্যাটিনেট ফাংশন কিন্তু চলে এসেছে। আমি কনক্যাটিনেটে ক্লিক করলাম, দেন আমাকে বলছে টেক্সট 1 দেন কমা। সো সূত্রের ফলো করলাম, আমি সূত্রের স্ট্রাকচারটা ফলো করে আমি প্রথম টেক্সট যে সেলে আছে সেলটা সিলেক্ট করলাম, দেন কমা, দেন দ্বিতীয় টেক্সট যেই সেলে আছে সেই সেলটা সিলেক্ট করলাম। আমার আর কোনো টেক্সট নেই, দুটোই ছিল। তো দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলাম। খেয়াল করে দেখেন আমার কাজটা হয়েছে। দ্যাট মিন্স দুইটা সেলের ভ্যালু আমি একসাথে আনতে পেরেছি। বাট আমরা কিন্তু চাচ্ছিলাম যে যেহেতু দুটো ডিফারেন্ট ওয়ার্ড, মাঝখানে কিন্তু একটা স্পেস থাকাটা দরকার, তাই না? উইদাউট স্পেস আমরা কিন্তু এই লেখাটা সবসময় রিডেবল হবে না, পড়া যাবে না ঠিক মতো। সো আমি দুইটা ডিফারেন্ট সেলের ভ্যালুকে একটা সেলে এনেছি, বাট মাঝে স্পেস আনতে পারিনি বলে আমার কাজটা খুব একটা ইফেক্টিভ হয়নি। তাহলে চলুন আমরা একটু এর মাঝে স্পেস কিভাবে অ্যাড করা যায় চেষ্টা করি। ইকুয়াল টু টেক্সট 1, টেক্সট 1 যে সেলে আছে সেলটা আমি সিলেক্ট করলাম, দেন কমা। এরপরেই কিন্তু আমি একটা স্পেস চাচ্ছিলাম, তাই না? সো আমি এরপরে টাইপ করলাম ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা, দেন কমা। মানে B2 সেলের ভ্যালুটা প্রথমে বসবে, তারপর একটা স্পেস বসে যাবে, দেন আমি সিলেক্ট করলাম C2 সেল, দেন কমা, এন্টার। দেখুন সূত্র আমাদেরকে অ্যালাউ না করলেও আমরা সূত্রের মাঝখানে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে একটা ক্যারেক্টার ইনসার্ট করে নিয়েছি, যার ফলে কিন্তু আমরা কনক্যাটিনেট ফাংশনের ফলে খুবই সহজে একটা সেলে দুটো ডিফারেন্ট ওয়ার্ড একসাথে আনতে পারলাম। তার মানে ডেটাকে আমরা কম্বাইন করতে পারলাম এই সূত্রটার মাধ্যমে, কনক্যাটিনেট ফাংশন। আচ্ছা, এক্স্যাক্টলি সেম কাজটা কনক্যাটিনেট না করেও এন্ড, কিবোর্ডে একটু চেক করে দেখবেন 7 এর উপরে এন্ড চিহ্ন, মানে শিফট চেপে যদি আমরা 7 প্রেস করি এন্ড টাইপ হবে। আমরা কিন্তু এন্ড বাটন দিয়েও এই কাজটা করতে পারি, এক্স্যাক্টলি সেম কাজ। চলেন আমরা ডেটা কম্বাইন করি কনক্যাটিনেট ফাংশন ইউজ না করে এন্ড ফাংশন দিয়ে। সো ইকুয়াল টু, আমি প্রথমে যে সেলের ডেটা চাই আমি সেই সেলটা সিলেক্ট করলাম B2, দেন এন্ড সাইন, মানে শিফট চেপে 7 প্রেস করলাম এন্ড। প্রথম সেলের ডেটার পরে আমরা চাচ্ছিলাম একটা স্পেস, সো ইনভার্টেড স্পেস ইনভার্টেড, দেন আমি আবার এন্ড দিলাম। মানে প্রথমে সে কি করবে, প্রথম সেলের ভ্যালুটা আসবে, দেন একটা স্পেস অ্যাড হয়ে যাবে, দেন দ্বিতীয় যে সেলের ভ্যালু চাই সেই দ্বিতীয় সেলটা সিলেক্ট, দেন
দেখুন এক্স্যাক্টলি সেম কাজ হলো। সো এই দুটো অপশনের মাধ্যমে কনক্যাটিনেট ফাংশন এবং এন্ড সাইন এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা ডেটা কম্বাইন করতে পারি, ভিন্ন ভিন্ন সেলের ডেটাগুলোকে একসাথে করতে পারি। যদি আমি নর্মাল ডিজিট অ্যাড করতে চাইতাম, লাইক ধরুন এখানে আমি লিখলাম 880 আর এখানে লিখলাম 17 বাকি কিছু ডিজিট, এগুলোকে যদি আমি একসাথে করতে চাই ইকুয়াল টু প্রথম অংশ এন্ড দ্বিতীয় অংশ এন্টার। আমরা কিন্তু নর্মালি ডিজিট একসাথেই দেখতে চাই, ডিজিটের মাঝখানে স্পেস দেখতে চাই না। তো সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা খুবই ইফেক্টিভ, আমাকে মাঝখানে ম্যানুয়ালি স্পেস অ্যাড করতে হলো না। আর যখন আমি টেক্সট জোড়া লাগাচ্ছি, দুটো ডিফারেন্ট টেক্সটের মাঝখানে যদি স্পেস না থাকে সেই টেক্সটটা কিন্তু পড়া যায় না। সো আমরা এভাবে ডেটা কম্বাইন করলাম উইথ স্পেস। সো এইভাবে আমরা ডেটা ডিফারেন্ট সেলের বা এরিয়ার ডেটা একসাথে আনতে পারি। এবার আমরা আরেকটা ফাংশন সম্পর্কে দেখব। ফাংশনটা হচ্ছে চেঞ্জিং কেস। দ্যাট মিন্স স্মল লেটার ক্যাপিটাল লেটারে কিভাবে আমি কনভার্ট করতে পারি কোনো টেক্সট। আচ্ছা, সো প্রথমে আমি যেটা করি, দেখুন আমাদের এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তিনটা অংশ আছে নামের। আমাকে ই কলামে কি করতে হবে, প্রথমে ফুল নেমটা ক্রিয়েট করতে হবে, মানে নামের তিনটা অংশ অ্যাড করে নিতে হবে। সো আমরা এর আগের সূত্রে এটা দেখেছি কিভাবে করতে হয়। ইকুয়াল টু নামের প্রথম অংশটা সিলেক্ট করলাম এন্ড এরপর আমি একটা স্পেস চাই, সো ইনভার্টেড স্পেস ইনভার্টেড, দেন এন্ড সাইন আমি দ্বিতীয় অংশটা সিলেক্ট করলাম, দ্বিতীয় অংশটা বসে আমি একটা স্পেস চাই, সো এগেইন এন্ড ইনভার্টেড স্পেস ইনভার্টেড, স্পেসটা বসিয়ে দিলাম, দেন এন্ড প্রেস করে নামের লাস্ট অংশ, দেন এন্টার। দেখুন আমি পুরো নামটা পেয়ে গেছি। সো একটু আগে আমরা যে নলেজটা পেলাম সেটা কিন্তু আমাদের এই সূত্র বা এই ডেটাবেসেও কাজে লাগলো। আমি ভিন্ন ভিন্ন সেলের ডেটাকে একসাথে কম্বাইন করে একটা সেলে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, এবার আমাদের কাজ হলো, দেখুন লেখাগুলোর মধ্যে একটা প্যাটার্ন নেই, লাইক কোন ওয়ার্ড সবগুলো স্মল লেটারে, কোনগুলো স্মল ক্যাপিটালে মিক্স, কোনগুলো হচ্ছে আবার ক্যাপিটাল লেটারে। একই নামের মধ্যে কোন অংশ ক্যাপিটালে কোন অংশ স্মলে দেখতে কিন্তু খুব একটা ভালো দেখায় না। আমরা চাচ্ছি এটা হলে সবগুলো হয়তো স্মলে বা সবগুলো হয়তো ক্যাপিটাল এরকম থাকবে। তার সেন্সিটিভিটি, এই টেক্সটের কেসটা আমি চেঞ্জ করতে চাই। এক্সেলেও এটা সূত্রের মাধ্যমে আমি করতে পারি। তিনটা সূত্র আছে লেখা ক্যাপিটাল স্মল করার জন্য। একটা হচ্ছে আপার কেস, মানে এই ফাংশন ইউজ করলে সবগুলো টেক্সট ক্যাপিটাল লেটারে থাকবে। আর একটা হচ্ছে লোয়ার কেস, মানে লোয়ারের ফাংশনটা ইউজ করলে সবগুলো টেক্সট স্মল লেটারে চলে আসবে। এন্ড প্রপার কেস, এই সূত্রটা ইউজ করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার খালি ক্যাপিটালে থাকবে। চলুন সূত্রটা আমরা ইউজ করি, তিনটা সূত্র ইউজ করব। সো আপার এই ফাংশনটা লিখবো ইকুয়াল টু ইউ লেখার সাথে সাথেই চলে এসেছে না, আপার সিলেক্ট করলাম, দেন টেক্সট। সূত্রগুলো ইউজ করা খুবই সহজ। সো যেই টেক্সটটাকে আমি আপার কেসে আনতে চাই সেই টেক্সটটা সিলেক্ট করে এন্টার দিলাম। দেখুন লেখাগুলো সবগুলো হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লোয়ার কেসে যাই, সূত্রটা হচ্ছে লোয়ার, সো ইকুয়াল টু LOW চলে আসছে লোয়ার। দেন যেই টেক্সটটাকে বা যেই সেলের টেক্সট গুলোকে আমি সব লোয়ার মোডে আনবো, আমি সেই সেলটা E2 সিলেক্ট করলাম, দেন এন্টার। এখন সবগুলা স্মল লেটারে। সো আমি ফাংশনের মাধ্যমে ক্যাপিটালেও আনতে পারলাম একটা টেক্সটকে, স্মলেও আনতে পারলাম। আচ্ছা, প্রপার কেস, সবগুলো ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটালে চাই। সো ফাংশনটা হচ্ছে প্রপার ইকুয়াল টু প্রপার, দেন যেই টেক্সটটাকে আমি প্রপার কেসে আনবো টেক্সটটা সিলেক্ট করলাম, E2 সেলটা সিলেক্ট করে নিলাম, দেন এন্টার। দেখুন প্রত্যেকটা লেটারের প্রথম ডিজিটটা ক্যাপিটাল। সো আপনি এক্সেলে যদি কোনো ডেটা পান যেটা এরকম কেস মিক্স আপ, ক্যাপিটাল স্মল
সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমরা আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেস এই তিনটা ফাংশন ইউজ করে কিন্তু খুবই সহজে এই কেস সেন্সিটিভিটি অপশনটা বা কেসটা ক্যাপিটাল থেকে স্মল, স্মল থেকে ক্যাপিটাল চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আমরা নতুন আরেকটা ফাংশন নিয়ে এখন আলাপ করব, ফাইন্ড ফাংশন। এক্সেলে ডেটা বা টেক্সট ম্যানেজ করার ক্ষেত্রে, টেক্সট এক্সট্রাক্ট করার ক্ষেত্রে, এক্সট্রাক্ট মানে আমি একটা টেক্সট থেকে একটা অংশ কেটে নিব, যেটা আমরা এর পরে দেখবো। হ্যাঁ, তো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমার কিন্তু এই ফাইন্ড ফাংশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফাইন্ড ফাংশনটা হচ্ছে, সহজ কথায় যদি বলা হয়, ফাইন্ড ফাংশনটা একটা স্ট্রিং এর মাঝে একটা সাব স্ট্রিং কত নাম্বার লোকেশনে আছে সেটা বের করে। আরো সহজভাবে যদি বলি, স্ট্রিং বলছি একটা টেক্সট, একটা টেক্সট, এটাকে আমি স্ট্রিং বলছি, ঠিক আছে? সো এই টেক্সট বা স্ট্রিংটার মাঝখানে একটা সাব স্ট্রিং, মনে করেন এই এস, পাইরেট সবগুলোতে একই কথা লেখা, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, ডেড ম্যান টেল নো টেলস। সো প্রথম ওয়ার্ড হচ্ছে পাইরেটস, ঠিক আছে? আমি যদি এখন বের করতে চাই এই পাইরেটস এর এস কত নাম্বার ক্যারেক্টার, বাম থেকে শুরু হবে, পি হচ্ছে প্রথম ক্যারেক্টার 1, তারপরে আই 2, আর 3, 4, 5, 6, 7, এই এস হচ্ছে কিন্তু 7th ক্যারেক্টার। সো এস হচ্ছে এখানে অষ্টম, সপ্তম ক্যারেক্টার। ফাইন্ড ফাংশনের কাজ হচ্ছে একটা টেক্সটের মাঝে নির্দিষ্ট একটা ক্যারেক্টার কত নাম্বার পজিশনে আছে সেটা খুঁজে বের করা। যেমন ধরুন আমরা এখানে যে কাজটা করতে চাই, আমাদের স্ট্রিং ফিক্সড রেখেছি আমরা, প্রত্যেক ক্ষেত্রে আমরা এই টেক্সটটার মধ্যে সি, ক্যাপিটাল সি, এটা কত নাম্বার, স্মল ই, এটা হচ্ছে কত নাম্বার ক্যারেক্টার, তারপরে ডি, এই ওয়ার্ডটা কত নাম্বার ক্যারেক্টার, কত নাম্বার ক্যারেক্টার থেকে শুরু, সেমিকোলন বা জেড, এই টেক্সটের মধ্যে এই সাবটেক্সট বা এই পয়েন্টগুলো কত নাম্বার লোকেশনে আছে বা লেংথের হিসাবে কত নাম্বার লেংথ পজিশনে আছে সেটা বের করতে হয় ফাইন্ড ফাংশন দিয়ে। তো চলুন ফাইন্ড ফাংশনটা আমরা ইউজ করি। নরমালি তো ফাইন্ড ইউজ করা আমরা জানি কন্ট্রোল এফ, একটা এরিয়ার মধ্যে নির্দিষ্ট কোনো সেলের ডেটা খুঁজতে, বাট একটা টেক্সটের মধ্যে, একটা স্ট্রিং এর মধ্যে, কোনো সাব স্ট্রিং, একটা টেক্সটের মধ্যে আর একটা তার টেক্সটের অংশ যদি খুঁজে বের করতে চাই তখন ইউজ করতে হয় ফাইন্ড ফাংশন। তো চলুন ফাইন্ড ফাংশনটা লিখি। আমরা ফাইন্ড ফাংশন দুই ভাবে লিখবো, হচ্ছে যে, আচ্ছা আমি শুরু করি, বুঝতে পারবেন। ইকুয়াল টু ফাইন্ড, দেন ফাইন্ড টেক্সট, কোন টেক্সটের মাঝখানে খুঁজবো, এই যে এটুতে যেটা আছে সেইটা, কমা, এই টেক্সটের মধ্যে কি খুঁজবো, আমি এই মুহূর্তে খুঁজছি এই টেক্সটের মধ্যে সি কোথায় আছে। আচ্ছা, সিটা লিখে রেখেছি, মানে যেটা খুঁজছি সেটাকে আমি লিখে রেখেছি B2 সেলে। সো আমি B2 সেলটা সিলেক্ট করলাম, দেন এন্টার। ফর্মুলাটা কিন্তু কাজ করলো না। এর রিজন হচ্ছে আমরা সূত্র যখন লিখেছি, একটু খেয়াল করেন, আমাদের পজিশন গুলো কিন্তু সম্ভবত প্রপারলি হয়নি। আচ্ছা, প্রথমে দেখুন ফাইন্ড টেক্সট, সো যেটাকে খুঁজবো সেটাকে রাখতে হবে প্রথমে। ওকে, তো ফাইন্ড ফাংশনটা চলুন আমরা প্রপারলি আবার লিখি। ইকুয়াল টু ফাইন্ড, দেন হচ্ছে ফাইন্ড টেক্সট। প্রথমে আমি দিব যে কোন টেক্সটটাকে আমি খুঁজছি। সো আমরা প্রথমে সিলেক্ট করব B2 সেল, কারণ আমরা সি টেক্সটটাকে খুঁজছি, দেন কমা, উইদিন টেক্সট, কোন টেক্সটের মধ্যে খুঁজছি, তো মূল স্ট্রিং যেখানে আছে সেটা সিলেক্ট করলাম A2। সো আমরা খুঁজছি B2 এর ভ্যালুটাকে খুঁজছি, B2 তে লেখা সি, এবং সেটাকে কোথায় খুঁজছি, A2 তে যে বড় স্ট্রিংটা আছে সেখানে, দেন এন্টার। দেখুন 16, এই যে ক্যাপিটাল সি 16 নাম্বার ক্যারেক্টার, এটা ম্যানুয়ালি গুনি, প্রথম পাইরেট 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, দেন সি 16, 16তম ক্যারেক্টার হচ্ছে সি। সো ফাইন্ড ফাংশনটা একটা টেক্সটের মধ্যে নির্দিষ্ট কোনো সাবটেক্সট বা কোনো ক্যারেক্টার
কত নাম্বার পজিশনে আছে সেটা আপনাকে খুঁজে দিবে। সো দেখুন আমি এখন ফিল হ্যান্ডেল ইউজ করলাম, পেয়ে গেলাম। আচ্ছা, লাস্টেরটা পাইনি, তার রিজন হচ্ছে দেখুন এই যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, ডেড ম্যান টেল নো টেলস, এখানে জেড ক্যারেক্টারটাই নাই। বাকি ক্যারেক্টার গুলো কোনটা কয় নাম্বার পজিশনে আছে সেটা ফাইন্ড ফাংশনে বের করা গেল। আচ্ছা, এবার আমি একটু ভিন্ন ভাবে লিখি। এটা হচ্ছে সেল রেফারেন্স, আমি যাকে খুঁজছি সেটাকে আমি আলাদা একটা সেলে লিখে রেখেছিলাম। যদি এরকম না হয়, লাইক বি কলামে কোনো ডেটা নাই, আপনাকে নরমালি বলা হলো এই স্ট্রিং থেকে এই ক্যাপিটাল সি কয় নাম্বার ক্যারেক্টার খুঁজে বের করো, তখন সূত্রটা কিভাবে লিখবো? ইকুয়াল টু ফাইন্ড, দেন ফাইন্ড টেক্সট, কাকে খুঁজছি? ক্যাপিটাল সি, সো ইনভার্টেড সি ইনভার্টেড, দেন কোন টেক্সটের মধ্যে খুঁজছি সেটা যে সেলে আছে সেলটা সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমরা অ্যাকুরেট রেজাল্ট পেয়ে গেছি। আচ্ছা, এটা ফিল হ্যান্ডেল ইউজ করলে কিন্তু হবে না, কারণ আমি পরের সেলে কিন্তু খুঁজবো ই কোথায় আছে। হ্যাঁ, তো আবার সূত্রটা লিখি, ইকুয়াল টু ফাইন্ড, আমি খুঁজছি, কাকে খুঁজছি? ই খুঁজছি, সো ইনভার্টেড ই ইনভার্টেড ক্লোজ, কমা, কোথায় খুঁজছি? স্ট্রিংটা কোথায়? স্ট্রিং হচ্ছে আমার এখানে A3, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখি। আমি একটা পুরো টেক্সট খুঁজছি, একটা বড় লাইনের মধ্যে একটা ওয়ার্ড খুঁজছি, সেটা কিভাবে হবে? ইকুয়াল টু ফাইন্ড, কি খুঁজছি? দি, সো ইনভার্টেড TH ইনভার্টেড ক্লোজ, কমা, যে টেক্সটের মধ্যে খুঁজবো টেক্সটটা সিলেক্ট করলাম, এন্টার। এখন একটা দেখার বিষয় আছে, আমি খুঁজছি একটা 3 অক্ষরের লেটার। নরমালি তো আমার একটা ক্যারেক্টার কত নাম্বার পজিশনে আছে সেটা খুঁজে দিচ্ছিল, বাট এটা তো একটা ওয়ার্ড। আচ্ছা, আমি যদি কোনো স্ট্রিং এর মধ্যে একটা ওয়ার্ড খুঁজে বের করি তাহলে কি হবে? এই ওয়ার্ডের প্রথম লেটারটার পজিশনটা বলে দিবে। যেমন ধরুন এখানে রেজাল্ট আসলো 12, হ্যাঁ, ম্যানুয়ালি দেখি পাইরেটস, এখানে 7টা ক্যারেক্টার, স্পেস 8, অফ মানে আরো 2টা 10 আর একটা স্পেস 11। আমি খুঁজছি দি, বাট এই দি এর টি আছে 12 নম্বর ক্যারেক্টার, সো আমাকে ফাইন্ড 12 নম্বর, এই রেজাল্টটা দিল। আচ্ছা, আমি যদি কোনো চিহ্ন খুঁজি, যেমন এখানে কোলন আছে, একই ভাবে ইকুয়াল টু ফাইন্ড, যেটাকে খুঁজছি ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কোলন ইনভার্টেড ক্লোজ, কমা, টেক্সটটা সিলেক্ট করে দিলাম, যে টেক্সটের মধ্যে খুঁজবো, ব্র্যাকেট ক্লোজ করে। সো আমি এইভাবে, যদি আলাদা কোনো সেলে বা এরিয়াতে লেখা থাকে যেটা আমি খুঁজছি, তাহলে তো আমি সেল রেফারেন্স ইউজ করে করতে পারি, বাট ফাইন্ড ফাংশনটা বেসিক্যালি এটা আমাদের সবথেকে বেশি ইউজ করতে হবে। যে যেটাকে খুঁজবো সেটা ইনভার্টেড কমার মধ্যে নিয়ে কোন এরিয়ার মধ্যে খুঁজবো। সো সামনে আমরা যে কাজগুলো করব তাতে আমাদের ফাইন্ড ফাংশনটা কিন্তু বেশ কয়েকবার আসবে। সো আমরা আমাদের পরবর্তী ফাংশনে চলে যাই। আচ্ছা, আমরা এখন ডিসকাস করব কিভাবে একটা বড় টেক্সট থেকে নির্দিষ্ট কোনো একটা অংশ এক্সট্রাক্ট মানে কেটে নেওয়া যায়, আলাদা করে নেওয়া যায়। একটু খেয়াল করব, আমাদের যে স্ট্রিং বা টেক্সট, আগের টেক্সটে আমরা রেখেছি ডেড ম্যান টেল নো টেলস। আমরা চাই এই টেক্সট থেকে সামনে থেকে কিছু অংশ, বা হয়তো বাম থেকে কিছু অংশ, বা ডান থেকে কিছু অংশ, বা মাঝখান থেকে কিছু অংশ আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। ঠিক আছে? মনে করুন আমি এখন প্রথমে চাচ্ছি, আমি শুধু পাইরেটস ওয়ার্ডটা চাচ্ছি। খেয়াল করেন, এই পুরো টেক্সট থেকে আমার শুধুমাত্র পাইরেটস ওয়ার্ডটা লাগবে। তো পাইরেটস ওয়ার্ডটা বাম দিক থেকে শুরু করে টোটাল কয়টা ক্যারেক্টার নিয়ে আছে? 7টা ক্যারেক্টার। তার মানে এই পুরো টেক্সট থেকে আমি যদি বাম পাশ থেকে 7টা ক্যারেক্টার সরায় ফেলতে পারি, সেই 7টা ক্যারেক্টারকে নিয়ে যদি এই সেলে বসাতে পারি, তাহলেই কিন্তু আমার টার্গেটটা ছিল। সো আমরা এই সূত্রটা লিখবো। হ্যাঁ, একটা বড় টেক্সট থেকে যে কোনো অংশ এক্সট্রাক্ট করে নিয়ে আসা সূত্র আছে। যেমন এই
আমি বাম পাশ থেকে কিছু অংশ কেটে নেব, টেনে আনবো, এটাকে বলা হচ্ছে আমি এটাকে লেফট ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারবো। চলুন সূত্রটা লিখি, ইকুয়াল টু LEFT, লেফট মানে এক্সেল কে বলছি যে বাম পাশ থেকে আমি এক্সট্রাক্ট করব। আচ্ছা, কোন টেক্সটের বাম পাশ থেকে? মূল টেক্সটটা কই? মূল টেক্সট এই সেলে সিলেক্ট করলাম, কমা, বাম পাশ থেকে কয়টা ক্যারেক্টার নেব? 7টা ক্যারেক্টার, তো আমি লিখলাম 7, দেন এন্টার। দেখুন খুবই সহজে আমরা এক্সট্রাক্ট করে নিতে পারলাম একটা টেক্সট থেকে কিছু অংশ। আচ্ছা, আবার একটু দেখাই। মনে করুন আমি এবার চাচ্ছি কি, এবার আমি আর কাউন্ট না করি, ধরুন আমি 20টা ক্যারেক্টার বাম থেকে 20টা ক্যারেক্টার নিতে চাই, দেখি কতখানি আসে। সো ইকুয়াল টু লেফট, বাম পাশ থেকে কেটে নিচ্ছি, সো ফাংশন। কোন টেক্সটের বাম পাশ থেকে নিব? টেক্সটটা কোথায় আছে? A3 সেলে, কমা। আচ্ছা, সো A3 সেলে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা বাম থেকে শুরু করে কয়টা ক্যারেক্টার আমি নিব? 13টা ধরুন, ঠিক আছে, বা 14টা। সো আমি লিখলাম 14, দেন এন্টার। সো পাইরেটস অফ দা চলে আসলো। আরেকবার লিখি লেফট ফাংশনটা। আমি চাচ্ছি বাম পাশ থেকে কিছু অংশ নিয়ে আসতে, ঠিক আছে, লাইক আমি এবার পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পুরোটাই ধরুন চাই। সো আমি সূত্রটা লেখা শুরু করি, ইকুয়াল টু লেফট মানে আমি বাম পাশ থেকে এক্সট্রাক্ট করতে চাই কোন টেক্সটের, টেক্সটটা সিলেক্ট করে দিলাম, কমা। সো বাম পাশ থেকে কতগুলো ক্যারেক্টার নিতে চাই আমি লিখলাম 24, দেন এন্টার। চলে আসছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। সো একটা টেক্সটের বাম পাশ থেকে আমি ক্যারেক্টার কেটে নিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, ডান পাশ থেকে যদি আমি কিছু এক্সট্রাক্ট করতে চাই, সো এটা সূত্র হবে রাইট, কারণ আমি ডান পাশ থেকে কেটে আনবো। সো ইকুয়াল টু RIGHT, রাইট চলে আসছে। কোন টেক্সটের ডান পাশ থেকে আমি কাটতে চাই? টেক্সটটা আমি সিলেক্ট করে দিলাম, কমা, কয়টা ক্যারেক্টার চাই? ধরুন 5টা, আমি লিখলাম 5, এন্টার। দেখুন ডান পাশ থেকে 5টা ক্যারেক্টার হচ্ছে লাস্ট ওয়ার্ডটা টেলস, শুধু সেটাই চলে আসলো। আচ্ছা, আমি যদি এবার চাই বাম পাশ থেকে আরো অন্য সংখ্যক ক্যারেক্টার, আবার একইভাবে সূত্র লিখবো, ইকুয়াল টু রাইট কোন টেক্সট? A3 তে যে টেক্সটটা আছে A3 সিলেক্ট করলাম, কমা, কতগুলো ক্যারেক্টার নিব আমি? লাইক আমি সিলেক্ট করলাম 13। দেখেন বাম পাশ থেকে টোটাল 13টা ক্যারেক্টার কেটে নিল, টেল নো টেলস। এভাবে আমরা একটা টেক্সটের বাম বা ডান পাশ থেকে খুবই সহজে কোনো কিছু এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যদি আমি মাঝখান থেকে কিছু এক্সট্রাক্ট করতে চাই, মাঝখান থেকে, হ্যাঁ, যেমন আমি এখানে ধরুন চাচ্ছি এই লেখা থেকে ডেডম্যান কথাটাকে এক্সট্রাক্ট করে আনতে। তো তার আগে মাঝখান থেকে যদি আমি কোনো কিছু এক্সট্রাক্ট করতে চাই, আমাকে আগে এই ফর্মুলাটা একটু খেয়াল করতে হবে। মিড ফাংশন, ডান থেকে কাটতে হলে রাইট, বাম থেকে যদি আমি কেটে বা এক্সট্রাক্ট করতে চাই লেফট, মাঝখান থেকে এক্সট্রাক্ট করতে চাইলে হচ্ছে মিড। তো মিড ফাংশনটা একা সবসময় কাজ করতে পারে না, ফাইন্ড ফাংশনের সাথে কাজ করবে। সো মিড ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা একটু আগে খেয়াল করব। প্রথমে আমরা মিড ফাংশনের ব্যবহারটা দেখি। এখানে আমি লিখি ইকুয়াল টু মিড, মাঝখান থেকে কিছু কেটে আনতে চাই, ওকে। কোন টেক্সটের মাঝখান থেকে আমি এক্সট্রাক্ট করব? টেক্সটটা সিলেক্ট করলাম A3, কমা, নাও আমাকে আস্ক করছে স্টার্ট নাম্বার। আমি তো মাঝখান থেকে আমি যে কোনো অংশ এক্সট্রাক্ট করব, তো কত নাম্বার ক্যারেক্টার থেকে আমি এক্সট্রাকশনটা শুরু করব? খেয়াল করবেন এটা, হ্যাঁ। আমি যদি আপনাকে বলি যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ডেড থেকে কেটে ম্যান পর্যন্ত এই দুটো ওয়ার্ড নিয়ে আসো, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার। বাট এক্সেল কে যখন আমরা কমান্ড দিব, আমাকে কিন্তু স্পেসিফাই করে দিতে হবে যে আমি মাঝখান থেকে এক্সট্রাক্ট করব, ফাইন, বাট কত নাম্বার ক্যারেক্টার থেকে এক্সট্রাকশনটা শুরু করব, আর যেখান থেকে শুরু করব সেখান থেকে আর কয়টা ক্যারেক্টার নিব, না হলে কিন্তু জিনিসটা মিনিংফুল হবে না। সো স্টার্ট নাম্বার, কত নাম্বার ক্যারেক্টার
আচ্ছা আমি আপাতত সিলেক্ট করি যে কোনো একটা, লাইক 12 নাম্বার ক্যারেক্টার, 12 থেকে এক্সট্রাক্ট করা শুরু করবে, 12তম ক্যারেক্টার থেকে শুরু করবে, কমা 12তম ক্যারেক্টার থেকে আর কয়টা ক্যারেক্টার নেবে, দিলাম 5। আচ্ছা দেন এন্টার। দেখুন আসলো দা সি। তার রিজনটা কি? স্ট্র্যাক করা শুরু করেছে 12 নাম্বার ক্যারেক্টারে, 12 নাম্বার ক্যারেক্টার হচ্ছে এই যে দা এর টি। সো এখান থেকে আরো 5টা ক্যারেক্টার সে নেবে। সো টি এইচ ই স্পেস সি, এই 5টা ক্যারেক্টার নিয়েছে। আমি ফাংশনটা আরেকবার লিখি। হ্যাঁ, মিড ফাংশনের স্ট্রাকচার আগে বুঝতে হবে, এটা একটু কমপ্লেক্স, একটু খেয়াল করব আমরা। মিড, কোন টেক্সট থেকে কাটবো সেই টেক্সটটা সিলেক্ট করলাম, কমা কত নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হবে, লাইক আমি 15 নাম্বার শুরু করব এক্সট্রাক্ট করা, কমা তো 15তম ক্যারেক্টার থেকে আর কয়টা ক্যারেক্টার নিবা। তো 15 থেকে শুরু করে আমি পরবর্তী আরো 10টা ক্যারেক্টার নিব। সো 10 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ক্যারিবিয়ান ওয়ার্ডটা চলে আসলো। সো আমাকে মিড ফাংশনটা এভাবে ইউজ করতে হবে। এবার খেয়াল করেন, তাহলে কিন্তু আমার প্রতিবার গুনতে হবে। লাইক আমি যদি চাই এই লেখা থেকে ডেড ম্যান আমি আলাদা করব, সো আমাকে গুনে বের করতে হবে যে ডেড যে শুরু হয়েছে ডি, এটা কয় নাম্বার, এই যে ডেড এর ডি, এটা কয় নাম্বার ক্যারেক্টার, এটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। সো এখানে কিন্তু ফাইন্ড ফাংশনের কাজ চলে আসলো, ঠিক আছে। সো ফাইন্ড ফাংশনের মাধ্যমে আমি খুঁজে বের করব এই টেক্সটের মধ্যে ডেড লেখাটা আছে, সেই ডেড এর যে স্টার্টিং পয়েন্ট, এই ক্যারেক্টারটা কয় নাম্বার, তাহলে কিন্তু বুঝতে পারবো। চলেন একটু এখানে লিখি। এখানে আমি আর একটা কলাম করে নিলাম, ফাইন্ডিং ডেড। আচ্ছা, ডেড এর ক্যারেক্টার নাম্বারটা আমি ফাইন্ড করব, ইকুয়াল টু ফাইন্ড, খুঁজবো, কি খুঁজবো, ডেড ওয়ার্ডটাকে খুঁজবো। সো ইনভার্টেড ডিইএডি, ডেড, ইনভার্টেড ক্লোজ, কমা কোন টেক্সটের মধ্যে এটা খুঁজবো, এই টেক্সটে খুঁজবো। সো ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখেন 27 নাম্বার ক্যারেক্টারে ডেড ওয়ার্ডটা শুরু হয়েছে। তো আমাকে আসলে 27 নাম্বার যখন মিড ফাংশন ইউজ করব, 27 নাম্বার ক্যারেক্টার থেকে এক্সট্রাক্ট শুরু করতে হবে, এবং তার পরবর্তী আমি 8টা ক্যারেক্টার হয়তো নিব। এখন কিন্তু আমি যদি মিড ফাংশন লিখি, ইকুয়াল টু কোন টেক্সট স্ট্রিংটা যে সেলে আছে সিলেক্ট করলাম A2, কমা স্টার্ট করব কয় নাম্বার থেকে, 27 নাম্বার ক্যারেক্টার থেকে, কমা এরপরে নেব 8টা ক্যারেক্টার। সো 8 লিখে এন্টার। দেখুন আমি এভাবে ফাইন্ড এবং মিড দুইটা ফাংশন ইউজ করে দেন আমি এই কাজটা করতে পারলাম। আচ্ছা, বাট আমি দুইটা কলামে সূত্র না লিখে যদি একবারে সূত্রটা লিখতে চাই, চলুন আমি মিড, এই ফাইন্ড ফাংশনটাকে মিডের মাঝখানে অ্যাড করে দিই। একসাথে দুটো ফাংশন অ্যাড করব যাতে আমি এক লাইনে সূত্রটা লিখতে পারি, দুটো ডিফারেন্ট কলাম আমার না লাগে। সো ইকুয়াল টু, আলটিমেটলি এটা মিড ফাংশন, মিডের মাঝখানে ফাইন্ড চলে আসবে। সো আমি লিখলাম মিড। ওকে, কোথা থেকে এক্সট্রাক্ট করব, এই টেক্সটটা থেকে, A2 সেল। স্টার্ট নাম্বার কোনটা, স্টার্ট নাম্বার কোনটা এটা কিন্তু আমি জানি না, এটা আমাকে জানাবে ফাইন্ড ফাংশন। সো এইখানে আমি ফাইন্ড ফাংশন ইনক্লুড করব, এখানে লিখব FIND, এখানে আমি ফাইন্ড ফাংশনটা নিয়ে আসলাম। ওকে, ফাইন্ড টেক্সট কাকে খুঁজছি, ডেড ওয়ার্ডটাকে খুঁজছি। সো ইনভার্টেড DEAD, ইনভার্টেড ক্লোজ, কমা কোন টেক্সটের মধ্যে খুঁজছি সেই টেক্সটটা সিলেক্ট করলাম, ঠিক আছে, দেন ব্র্যাকেট ক্লোজ, কমা। তাহলে দেখুন মিড ফাংশনের মাঝখানে আমার যেটা দরকার, যে আমার স্টার্টিং ক্যারেক্টার নাম্বার কত, সেইটা কিন্তু আমি মাঝখানে আর একটা সূত্র বসিয়ে দিলাম, ফাইন্ড সূত্র। আমার এই যে স্টার্ট নাম্বার আমি যদি জানতাম 27, তাহলে কিন্তু এই ফাইন্ড ডেড A2 এটা লেখার দরকার ছিল না, এখানে 27 বসিয়ে দিতে পারতাম। বাট আমি কিন্তু স্টার্টিং পয়েন্ট,
স্টার্টিং পয়েন্টটা ফাইন্ড করার জন্য আমি এখানে ফাইন্ড ফাংশনটা লিখলাম, এন্ড দেন ওই নির্দিষ্ট পয়েন্ট থেকে কয়টা ক্যারেক্টার নিব, 8টা ক্যারেক্টার। সো দেন ব্র্যাকেট এন্ড এন্টার। দেখুন আমি আলাদা দুইটা কলামে কাজটা না করে একই কলামে কিন্তু ফাইন্ড এবং মিড ফাংশনটা ইউজ করেছি। সো এই সূত্রগুলো আমাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে হেল্প করবে, কখনো একা ইউজ হবে, কখনো হয়তো বিভিন্ন সূত্র একসাথে ইউজ হবে। সো ফাইন্ড এবং মিড ফাংশনটা আমাদেরকে একটা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট কোনো টেক্সট বা স্ট্রিং খুঁজে পেতে বা এক্সট্রাক্ট করতে হেল্প করবে। সো আমরা আশা করি এখন যে এক্সট্রাক্ট করার উপায়টা, মানে লেফট, রাইট এবং মিড এবং ফাইন্ড, এই ফাংশনগুলো যদি প্রপারলি প্র্যাকটিস করি তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবো এবং এটা দক্ষতা অর্জন করতে পারবো। আমরা আজকের সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে লাস্ট পার্ট আমি কিছু ডেট ফাংশন নিয়ে কথা বলবো। এক্সেলে ডেট ফাংশন একটা বড় জায়গা নিয়ে জুড়ে আছে। হ্যাঁ, একটা ডেট কিভাবে ম্যানেজ করতে হয় বা ডেট ফাংশন গুলো কিভাবে ইউজ করতে হয়, আমরা কয়েক ধরনের ফাংশন একটু দেখে আসি। চলো দেখুন, আমাদের এ কলামে কিছু তারিখ দেওয়া। ওকে, আমরা চাচ্ছি ডিউরেশন টিল ডেট, আজকের ডেট পর্যন্ত, ওই নির্দিষ্ট দিন থেকে আজকের দিন পর্যন্ত ডিউরেশনটা, মানে কারো এজ যদি বের করতে চাই, হ্যাঁ, জন্মদিন থেকে কারেন্ট দিনটা যদি আমি বাদ দিই বা জন্মদিন থেকে কারেন্ট দিনের ডিউরেশনটা যদি বের করি তাহলে কিন্তু কারো এজ বের করা যায়। এটাও সেই কাজ, এখানে নির্দিষ্ট কিছু ডেট দেওয়া আছে, ধরতে পারেন এটা হতে পারে কয়েকজনের জন্মদিন। এই নির্দিষ্ট ডেট থেকে আজকের ডেটের ডিউরেশনটা বছরের হিসাবে, তাহলেই কিন্তু আমি তাদের এজটা বের করতে পারবো। তো এটা বের করার একটা সূত্র আছে যেটা হচ্ছে ইয়ার ফ্র্যাক। আমি আবারও বলছি ইয়ার ফ্র্যাক, ইয়ার ফ্র্যাকশন, সেই ইয়ার ফ্র্যাক। আমি ইয়ার ফ্র্যাকশনে বের করতে চাই নির্দিষ্ট একটা ডেট থেকে আজকের ডেটে ডিউরেশনটা আসলে কত দিন, এজটা আসলে কত। সো ইয়ার ফ্র্যাক ফাংশনটা কিভাবে ইউজ করে দেখি, ইকুয়াল টু ইয়ার ফ্র্যাক। আচ্ছা, দেন স্ট্রাকচারটা ফলো করবো জাস্ট, দেন বলছি স্টার্ট ডেট। স্টার্ট ডেট এই দিনটা অলরেডি আমাকে দেওয়া আছে, স্টার্ট ডেট, কমা এন্ড ডেট। যদি আমার এন্ড ডেট দেওয়া থাকতো আর একটা সেলে, তাহলে আমি তখন এন্ড ডেট সিলেক্ট করতাম, তাহলে স্টার্টিং আর এন্ড ডেটের ডিউরেশনটা বুঝতাম। এন্ড ডেট হচ্ছে আজকের ডেট। আজকের ডেট বলতে আমি আজকের ডেটটা পাওয়ারও একটা ফাংশন আছে, ফাংশন। সো TODAY, টুডে ফাংশন ইউজ করলাম, ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, দেন আরেকটা ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। দেখেন আজকের দিন থেকে ওই দিনের ডিউরেশন হচ্ছে 12.46 ইয়ার। টুডে ফাংশনটার কাজ একটু আলাদা ভাবে দেখায়। হ্যাঁ, ইকুয়াল টু TOD, টুডে, এন্টার। তার মানে আপনি ওই সেলে আজকের ডেটটা পাবেন। আজকের ডেট পাওয়ার আরেকটা উপায় কিন্তু ছিল, কন্ট্রোল চেপে সেমিকোলন, সেটাও কিন্তু আজকের কারেন্ট ডেট পাওয়া যাবে। টুডে ফাংশনের মাধ্যমে একটা সূত্রের মধ্যে যদি আমার কোনো কারণে কারেন্ট ডেট প্রয়োজন হয় তখন টুডে ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনটা আবার ইউজ করি। হ্যাঁ, আমি চাচ্ছি আজকের কারেন্ট ডেট থেকে ওই নির্দিষ্ট ডেটের ডিউরেশনটা কত। সো ইকুয়াল টু ইয়ার ফ্র্যাক, এই সূত্রটা। আচ্ছা, স্টার্টিং ডেটটা কত, স্টার্টিং ডেট অলরেডি আমার দেওয়া আছে, স্টার্টিং ডেট সিলেক্ট করলাম, কমা এন্ড ডেট আজকের ডেট। তো আজকের ডেটটা পেতে হলে আমি টুডে ফাংশনটা লিখে ফেলি। সো আজকের ডেট মানে আমি টুডে ফাংশনটা লিখলাম, টুডে, সরি ব্র্যাকেটটা ভুল দিয়েছি, টুডে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম এন্ড দেন ফাইনালি ক্লোজ। আচ্ছা, ফাংশনটা আসেনি, বানানটা একটু ভুল হয়েছে, সরি ফর দ্যাট। টুডে, টুডে, দেন এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ঠিক আছে, এবং ইয়ার ফ্র্যাকের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখুন আজকের ডেট থেকে ওই নির্দিষ্ট ডেটের ডিউরেশনটা ইয়ারে চলে এসেছে। যদি এখন আপনাকে বের করতে হয় কারো বয়স কত, বের করতে পারবেন। যদি দুইটা ডেট দিয়ে বলা হয় ডেটের ডিউরেশন কত, বের করতে পারবো আমরা ইয়ার ফ্র্যাক সূত্র দিয়ে।
দেন আমি যদি এই ডিউরেশনটাকে দিনের হিসাবে চাই যে কত দিন, আজকের দিন তারিখ থেকে ওই নির্দিষ্ট তারিখের ডিউরেশন কত দিনে, তখন কিন্তু আমরা ইউজ করব ডেজ ফাংশন। ঠিক আছে, দিনের হিসাবে। সো দেখি ইকুয়াল টু ফাংশনটাই হচ্ছে ডেজ, লিখলাম ডেজ, দেন বলছে এন্ড ডেট স্টার্ট ডেট। প্রথমে আসবে এন্ড ডেট, খেয়াল করবেন। হ্যাঁ, সো এন্ড ডেট আজকের ডেটে শেষ হচ্ছে হিসাব। সো আমি টুডে ফাংশনটা প্রথমে লিখলাম, টুডে ব্র্যাকেট ক্লোজ, দেন কমা, স্টার্ট ডেট কত, স্টার্ট ডেট কিন্তু দেওয়া আছে, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন দিনের হিসাবে 2008 সালের 1 সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত দিনের হিসাবে এতদিন। তো কখনো যদি আপনার হিসাব করতে হয় যে দুটো তারিখের মধ্যে ডিউরেশনটা কত দিন, তখন আমরা কিন্তু এই ফাংশনটা ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটা ফাংশন আমরা দেখি, ডেট আফটার সার্টেন ডিউরেশন। মনে করুন আমাকে বলা হলো যে 2008 এর 1 সেপ্টেম্বরের 382তম দিন পরে তারিখটা কত। একটা তারিখের থেকে একটা নির্দিষ্ট ডিউরেশন পরের তারিখটা কত। আমরা তো দুইটা তারিখের থেকে ডিউরেশন বের করেছি, বছরে এবং দিনে। বাট আমাকে যদি এভাবে বলা হয় যে একটা তারিখ দিয়ে এতদিন পর তার ডেটটা কত হবে, সেটা কিভাবে বের করবো? এটা অনেকটাই সহজ। যদি আমাকে দিনের হিসাব বলা হয়, হ্যাঁ, ইকুয়াল টু ওই নির্দিষ্ট দিন যে সেলে আছে সিলেক্ট করলাম, এটু যোগ আমি 532 দিন পরের ডেটটা চাই। সো টাইপ করি 532, এন্টার। আমি ডেটটা পেয়ে গেলাম। মানে আবারও দেখি আরেকটা উদাহরণ, আমি এই নির্দিষ্ট দিন থেকে 12 দিন পরের তারিখটা চাই। সো ইকুয়াল টু এই তারিখের সেলটা সিলেক্ট করলাম, যোগ 12, এন্টার। দেখেন ওই নির্দিষ্ট দিন ছিল কি নভেম্বরের 1 তারিখ, পরের 12 দিন পরের তারিখ হচ্ছে নভেম্বরের 13 তারিখ। সো আমি যদি একটা ডেটের সাথে দিন যোগ করতে চাই, খুবই সহজ, জাস্ট নরমালি যোগ করে দিব ওই সেলের সাথে অততম দিন। আচ্ছা, সিচুয়েশনটা যদি হয় এইরকম যে ওই নির্দিষ্ট তারিখের সাথে আমি 2 বছর 5 মাস 43 দিন অ্যাড করতে চাই, তখন আমরা কিভাবে করব এটা একটু আমরা দেখবো। হ্যাঁ, এটা একটা সূত্র আছে। আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট তারিখ থেকে একটা নির্দিষ্ট বেশ বড় ডিউরেশন, 2 বছর 5 মাস 43 দিন, এরকম একটা ডিউরেশন পরে আর একটা তারিখ। সো এটার জন্য আমাদেরকে এক্সেল ইউজ করতে হবে ডেট ফাংশন। ডেট, তারিখের জন্য ডেট। সো ইকুয়াল টু DAT, আমি ডেট ফাংশনটা নিয়ে আসলাম। এখন খেয়াল করেন, ডেট ফাংশন লেখার ফর্মুলা হচ্ছে প্রথমে দিতে হবে ইয়ার, লিখতে হবে ইয়ার, ইয়ার লিখে ইয়ারটা আমাকে মেনশন করতে হবে, দেন মান্থ, দেন ডেট। ঠিক আছে? আচ্ছা, সো আমি ডেট ফাংশনটা লিখলাম, দেন আমি লিখবো ইয়ার, YEAR, মানে ডেটের মধ্যে আমাকে ইয়ার ফাংশন, মান্থ ফাংশন এবং ডে ফাংশন ইনক্লুড করতে হবে। সো আমি প্রথমে ইয়ার ফাংশন নিলাম। ওকে, ইয়ারটা কত, আমি কি চাচ্ছি, আমার মূল চাচ্ছি তো একটা তারিখের, বছরের থেকে একটা নির্দিষ্ট বছর পর, মাসের থেকে একটা নির্দিষ্ট মাস পর, দিনের থেকে একটা নির্দিষ্ট দিন পরের তারিখ, তাই না? সো আমি ডেট ফাংশনের মধ্যে প্রথমে নিয়ে আসবো ইয়ার ফাংশন, দেন ইয়ার কোনটা হবে এক্ষেত্রে, আমার নির্দিষ্ট তারিখের ইয়ার। সো আমি ওই সেলটা সিলেক্ট করলাম যেই সেলে আমাদের রিকোয়ার্ড ডেটটা আছে। ওকে, সো ডেটটা কি হবে, ইয়ার A2 সেলে যেই ভ্যালুটা আছে তার ইয়ারের ভ্যালুর সাথে যোগ করব 2, দেন কমা। আচ্ছা, আমি যে ডেটটা চাই তার মান্থ কত হবে, মান্থ হবে হচ্ছে আমার এই ডেটের মধ্যে যে মান্থ আছে তার সাথে আরো 5 মাস যোগ হবে। সো আমি মান্থ ফাংশন নিয়ে আসলাম, মান্থ, আমার নির্দিষ্ট সেল A2 তে যে মাসটা আছে যোগ হবে আরো 5 মাস।
কমা, দেন ডে। ডেটা কি হবে, আমি আবার ডে ফাংশনটা ইনক্লুড করি। ডে, আমার নির্দিষ্ট সেলে যে ডেটা আছে তার সাথে আমি আরো 22 দিন যোগ করব, 22। দেন আমার ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার। দেখেন আমি কি চাচ্ছিলাম আলটিমেটলি 2008 সালের 1 সেপ্টেম্বর এই ডেটের সাথে আরো 2 বছর 5 মাস 22 দিন মানে প্রায় 2.5 বছর অ্যাড করেছি। সো আলটিমেটলি দেখেন 2008 থেকে সেপ্টেম্বর থেকে ওইতম দিন হচ্ছে 2011 ফেব্রুয়ারি 23 তারিখ। সো একটা নির্দিষ্ট তারিখের সাথে ডিউরেশন অ্যাড করে আমি এই ডেটটা পেলাম। তো এই ডেটটা লেখাটা একটু কমপ্লেক্স, আমি আপনাকে আরেকটা সেলে একটু লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আমি একটা ডেট চাচ্ছি যার জন্য আমি ফাংশন আনলাম। বা ডেটটা কি, একটা নির্দিষ্ট তারিখের সাথে আরো কিছু ভ্যালু অ্যাড হচ্ছে, তাই না? তা আমি সহজভাবে যদি মনে করি আমি যে ডেটটা চাচ্ছি এটা কত সাল, ইয়ারটা হচ্ছে, আমি ভেতরে সূত্রের মধ্যে একটা ইয়ার ফাংশন আনলাম। ইয়ারটা হবে আমার নির্দিষ্ট ডেটের যে ইয়ার, আমি A3 সেল সিলেক্ট করে ব্র্যাকেট দিলাম, নির্দিষ্ট ওই সেলের যে ডেট তার ইয়ারের সাথে আমি আরো 3 বছর যোগ করলাম, কমা, দেন মান্থ। মান্থটা কত হবে, মান্থটা হবে ওই নির্দিষ্ট সেল সিলেক্ট করি, তার মানে ওই ডেটে যে মান্থটা ছিল তার সাথে ধরুন আরো 4 মাস আমি অ্যাড করে দিলাম, কমা। আর দিনটা কত হবে, সো আমাকে আবার একটা ডে ফাংশন ইনক্লুড করতে হবে। ডে ফাংশনটা হচ্ছে ওই নির্দিষ্ট দিনে সিলেক্ট করলাম, ওই নির্দিষ্ট দিনের সাথে ধরুন 12 দিন যোগ করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন যদি শুধু দিনের হিসাবে থাকতো কোনো সমস্যা ছিল না, শুধু দিনের হিসাব থাকা মানে ওই ডেটটার সাথে আমি 6578 দিন যোগ করে দিলাম। দেখেন 2016 সাথে 6578 দিন অ্যাড করে আমি 2034 একটা তারিখ পেয়ে গেলাম। বাট আমাকে যদি বলা হয় এরকম 3 বছর 4 মাস 12 দিন, তখন আমাকে এই কমপ্লেক্স ফাংশনটার মাধ্যমে ক্রিয়েট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের লাস্ট ফাংশন আজকে একটা তারিখ থেকে ওই তারিখটা কি বার ছিল সেটা বের করব, ঠিক আছে? খুবই সহজ একটা ফাংশন, ইকুয়াল টু টেক্সট। আমি টেক্সট হিসাবে চাই ওই নির্দিষ্ট তারিখটা কি বার, সো আমি লিখলাম টেক্সট, দেন ওই সেলটা সিলেক্ট মানে ভ্যালুটা যে সেলে আছে ভ্যালুটা সিলেক্ট করলাম, কমা, দেন এই ভ্যালু থেকে আপনি ইনফরমেশনটা কি ফরম্যাটে চান, আমি ডেতে চাই, সো ইনভার্টেড কমা ডি, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। খেয়াল করবেন এন্টার দিলাম, আসলে 01। আচ্ছা আবার লিখি সূত্রটা, হ্যাঁ, ইকুয়াল টু টেক্সট, ভ্যালুটা কোন সেলে আছে, ভ্যালুটা এই সেলে আছে, কমা, আমি এখান থেকে কি চাই, ডে, দিনটা কত কি বার ছিল। আচ্ছা এবার ইনভার্টেড ডি, ইনভার্টেড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখেন এবার কিন্তু বারের নাম এসেছে। আচ্ছা আবার সূত্রটা লিখি, ইকুয়াল টু টেক্সট, এটা সিলেক্ট করলাম, কমা, কি ফরম্যাটে চাই, এবার ইনভার্টেড কমা দিয়ে 4টা ডি লিখলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। মানডে, আমি একই তারিখ ইউজ করি 3টা সেলে, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এবার 3টা সেলে কিন্তু একই ফাংশন মানে একই ডেট। প্রথমবারে আমি টেক্সট A2 ইনভার্টেড কমার মধ্যে লিখেছি ডি, 2টা ডি, তার মানে এটা সপ্তাহের কততম দিন সেই ডেটাটা আপনাকে দিচ্ছে। পরের ফাংশনে লিখেছি 3টা ডি, মানে বারটাকে 3টা ডিজিটে দেখালো। আর ইনভার্টেড কমা যখন আমি 4 বার দিয়েছি তখন কিন্তু আমাকে পুরো বারের নামটা দেখালো। সো এভাবে একটা তারিখ থেকে আমি আগে ডেটায় ফিরে গেলাম, একটা তারিখ থেকে নির্দিষ্ট তারিখের ডিউরেশন বছরের হিসাবে, দিনের হিসাবে, বা একটা থেকে একটা
একটা নির্দিষ্ট ডিউরেশন পরের তারিখ এবং একটা তারিখ ওটা কি বার, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তো আমাদের এই সেশনে আমরা যে টপিকগুলো কভার করলাম অনেকগুলো খুবই ছোট ছোট ফাংশন, বাট এক্সেলে এগুলোর গুরুত্ব অপরিসীম। সো আমরা যেহেতু আস্তে আস্তে আরো অ্যাডভান্স এক্সেলের ডেপথে যাচ্ছি, এই ফাংশনগুলো বা এই টপিকগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করে দক্ষতাটা অর্জন করতে হবে। যত দক্ষতা অর্জন করতে পারবেন জিনিসগুলো খুব ইজিলি আপনি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। ভালো থাকবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো সেশনে দেখা হবে। আল্লাহ হাফেজ।